আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন ক্লাসে। বরাবরের মতো আরেকটি নতুন লেকচার নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে ভেক্টর, সেই ভেক্টর নিয়ে এর আগে আমরা দুটো লেকচার দিয়েছি। সো যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবা, তাহলে আমাদের আজকের ক্লাসটি বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আজকে আমরা শিখবো ভেক্টরের গুণন। তো বুঝতেই পারছো ভেক্টরের গুণন অর্থাৎ দুটা ভেক্টরকে কিভাবে গুণ করা যায়, তাই তো? আমরা এর আগের লেকচারে দেখেছি যে কিভাবে দুটা ভেক্টরকে যোগ করতে হয়, কিভাবে দুটা ভেক্টরকে বিয়োগ করতে হয়, এবং তখন এটাও বলেছি যে দুটা ভেক্টরকে কখনো ভাগ করা যায় না। তো আজকে তাহলে আমরা যে অপরটা বাকি থাকছে ভেক্টরের গুণন, সেটা শিখবো। ঠিক আছে? ভেক্টরের গুণন স্বাভাবিক বীজগাণিতিক নীতি মেনে চলে না। যদি স্বাভাবিকভাবে বীজগণিতে যেভাবে আমরা গুণ করি সেভাবেই গুণ করা যেত, তাহলে আমরা খুব সহজেই ভেক্টরকে গুণ করে ফেলতাম। এটার জন্য নতুন করে আমাদের শিখতে হতো না। ক্লিয়ার? তার মানে আমাদেরকে অবশ্যই এখানে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমি যেটা প্রথমে বললাম যে ভেক্টরের গুণন মানে হচ্ছে দুটো ভেক্টরের গুণন। একটা ভেক্টরের সঙ্গে অন্য কোনো রাশির গুণন আমরা শিখছি না, আমরা শিখছি একটা ভেক্টরের সঙ্গে অন্য একটা ভেক্টরের গুণন করতে হবে। ঠিক আছে? ধরে নাও এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। যেহেতু এরা দুজন ভেক্টর, তাই এদেরকে যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি, এভাবে লিখতে পারি বি সমান সমান bxi byj প্লাস bzk। তো এই দুটো ভেক্টরকে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে আসলে দেখি আমরা ভেক্টর গুণন জিনিসটা আসলে কি। দুটা ভেক্টরকে আমরা যদি গুণ করতে চাই তাহলে দুটো পদ্ধতিতে গুণ করতে পারি। ঠিক আছে? একটার নাম হচ্ছে ডট গুণন, আরেকটার নাম হচ্ছে ক্রস গুণন। ডট গুণন নামটা থেকে তোমরা বুঝতে পারছো যে দুটো ভেক্টরের মাঝে ডট চিহ্ন দিয়ে যে গুণনটা করা হচ্ছে, অর্থাৎ এ ডট বি। ঠিক আছে? দেখো ডট চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম এ ডট বি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডট গুণন। ঠিক একইভাবে ক্রস গুণন থেকে বুঝতে পারছো দুটো ভেক্টরকে যখন আমরা ক্রসের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ এ ক্রস বি, এভাবে যখন আমরা গুণন ফলটা নির্ণয় করতে যাব তখন সেটাকে বলতেছি ক্রস গুণন। আর যখন আমরা ডট দিয়ে করছি তখন সেটাকে বলছি ডট গুণন। ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা এখন ডিটেলস দেখব কিভাবে ডট গুণন করতে হয়, কিভাবে ক্রস গুণন করতে হয়। তাহলে আমরা কি দেখলাম? ভেক্টরের গুণন মূলত দুই ধরনের, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। তাহলে চলো আমরা আমাদের ডট গুণন দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা দুটো ভেক্টর নিয়েছি তাই না, সাংকেতিক হিসেবে এ ভেক্টর এবং বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে বলছি আমরা ডট গুণন করব। তাহলে আসো ডট গুণন করলে কি পাওয়া যায় সেটা আমরা দেখি। এ ডট বি, আমরা যখন এ ডট বি করছি তখন বলা হচ্ছে যে এ ভেক্টরের উপাংশগুলোর সঙ্গে বি ভেক্টরের উপাংশগুলো গুণ হবে, তাই তো? আচ্ছা, ঠিক যোগ বিয়োগ যেভাবে আমরা করেছিলাম, তোমাদের যদি মনে না থাকে তোমরা আগের লেকচারগুলো দেখতে পারো। দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগ করার সময় আমরা কি করেছিলাম? এক্স অক্ষের উপাংশগুলোকে যোগ করেছিলাম, এক্স অক্ষের উপাংশগুলোকে বিয়োগ করেছিলাম, তাই না? তাহলে ওয়াই অক্ষের উপাংশগুলো যোগ করেছি, ওয়াই অক্ষের উপাংশগুলো বিয়োগ করেছি। তার মানে বোঝাই যাচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রে আমরা এক্স এর সঙ্গে এক্স এর সবসময় যোগ বিয়োগ করতে পারবো, এক্স এর ওয়াই এর সঙ্গে ওয়াই কে যোগ বিয়োগ করতে পারবো। ঠিক একইভাবে গুণনের সময়ও, ডট গুণনের সময়ও আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এক্স এর সঙ্গে এক্স কে গুণন করতে পারবো, ওয়াই এর সঙ্গে ওয়াই কে গুণন করতে পারবো, জেড এর সঙ্গে জেড কে গুণন করতে পারবো। তাহলে দেখো আমরা যে সাংকেতিক ভেক্টর দুটো নিয়েছি, এর এক্স এর উপাংশ হচ্ছে বা আই ভেক্টরের সহগ হচ্ছে এ এক্স এবং বি এক্স, তাই তো? তাহলে কি হবে? সেই দুটো গুণ হবে, এক্স বি এক্স প্লাস, দেখো এখানে আই ছিল, আমরা আইটাকে লিখছি না, ক্লিয়ার? শুধুমাত্র সহগগুলোর গুণফল প্লাস ওয়াই এর যে উপাংশগুলো অর্থাৎ জেড যে সহগগুলো আছে সেগুলোর গুণফল। তাহলে এ ওয়াই বি ওয়াই প্লাস, ঠিক একইভাবে জেড অক্ষের উপাংশ বা কে এর সহগগুলো গুণন করব, এ জেড বি জেড। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরের ডট গুণন করার নিয়ম, যে দুটো ভেক্টরকে কিভাবে গুণন করব। এক্স এর উপাংশগুলো গুণন হবে, ওয়াই এর উপাংশ গুণন হবে এবং জেড এর উপাংশগুলো গুণ হবে, এবং সবগুলো গুণের ফলগুলো হবে যোগ।
তাহলে দেখো এখানে আমরা কোনোটাতেই ভেক্টর চিহ্ন ব্যবহার করিনি, অর্থাৎ আই জে কে সবগুলোকে বাদ দিয়ে রাখছি, তাই না? এই বাদ দিয়ে যাওয়ার একটাই কারণ যে এই ডট গুণনের ফলে আমার যে রেজাল্ট আসবে, এই গুণফলটা, এটা হবে একটা স্কেলার রাশি, অর্থাৎ শুধুমাত্র মান, এখানে কোনো দিক থাকবে না, অর্থাৎ এটা ভেক্টর হবে না। তাহলে ডট গুণনের ফলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা কি? সেটা একটা স্কেলার রাশি। যেহেতু ডট গুণন করলে এদের রেজাল্টটা হয় স্কেলার রাশি, যার কারণে ডট গুণনকে আমরা আরেকটা নামে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। বুঝতে পারছো? তাহলে স্কেলার গুণন কেন বলছি আমরা? কারণ ডট গুণন করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, এখন দুটো ভেক্টর ধরে নেই, আমরা একটা ম্যাথ দেখি। ধরো এ একটা ভেক্টর যার মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, বি একটা ভেক্টর যার মান হচ্ছে i প্লাস j প্লাস k। আমাদেরকে এই দুটো ভেক্টরকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে দুটো ভেক্টরকে যেহেতু আমি গুণ করব a ডট b, তাহলে আমার a ডট b কত আসবে? কার সঙ্গে কাকে গুণন করব? ax এবং bx গুণন করব। ax এর মান হচ্ছে 2, bx এর মান হচ্ছে 1, তাহলে 2 এবং 1 গুণন করে হয়ে যাবে 2, তাই না? তারপর কি গুণ করব? ay এবং by, ay এর মান হচ্ছে এখানে 3, by এর মান হচ্ছে 1, তাহলে হবে 3 ইন্টু 1 প্লাস az ইন্টু bz, az এর মান হচ্ছে 4, bz এর মান হচ্ছে কত? 1, তাহলে কি হবে? 4 ইন্টু 1। তাহলে এটাকে গুণ করলে আমরা কত পাবো? 2 প্লাস 3 প্লাস 4 সমান সমান 9। তাহলে দেখো 9 তো একটা স্কেলার মান, তাই না? একটা কনস্ট্যান্ট মান, এর কোনো দিক আছে? এর কোনো দিক নেই, যার কারণে ডট গুণনের রেজাল্ট আসলো স্কেলার। এই কারণেই আমরা এর আরেকটা নামকরণ কি করলাম? স্কেলার গুণন। ঠিক আছে? এখন দেখো যে দুটো ভেক্টরের আমরা ডট গুণন দেখলাম, যে ডট গুণন করলে সেটার মান আসে 9। ক্লিয়ার? আচ্ছা, যদি এমন হয় যে আমাদের দুটো ভেক্টর দিয়ে রাখছে, বলছে এদের মধ্যবর্তী কোণ কত, এরা কত ডিগ্রি কোণে আছে। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণনের যে আমরা সাধারণ সূত্রটা দেখলাম, a ডট b সমান সমান ax bx প্লাস ay by প্লাস az bz, এটা একটা রুলস ছিল আমাদের। তবে ডট গুণন করার আরেকটা রুলস হচ্ছে a ডট b সমান সমান a ভেক্টরের মান ইন্টু b ভেক্টরের মান ইন্টু cos থিটা। এই যে থিটাটা চলে আসলো, থিটাটা কোথাকার হবে? থিটা তো একটা কোণ, তাই না? এই কোণটা আসলে কার কোণ? এই যে দুটো ভেক্টর নিয়েছি a এবং b, ধরো এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর। এই a ভেক্টর এবং b ভেক্টর কত ডিগ্রি কোণে আছে সেটাই হচ্ছে থিটা। তাহলে দেখো ডট গুণনের মাধ্যমে আমরা এই মধ্যবর্তী কোণটা কত সেটা নির্ণয় করতে পারি, তাই না? আচ্ছা, এখন আসো a ডট b সমান সমান, যেহেতু আমরা দেখলাম ab cos থিটা, তাহলে আমরা জানি a ভেক্টর মান কিভাবে নির্ণয় করতে হয়, √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, তাই না? এভাবে আমরা b ভেক্টরের মান নির্ণয় করতে পারি। তো এটাকে আমরা সরাসরি এভাবে লিখি, ab cos থিটা। তাহলে a ডট b সমান সমান হচ্ছে আমাদের ab cos থিটা। তাহলে এটা আরেকটা সূত্র দাঁড়ালো আমাদের। এখন দেখো এই সূত্র থেকে তাহলে আমরা চাইলে থিটার মান বের করতে পারি। থিটা সমান সমান কি হবে তাহলে বলো দেখি? প্রথমে আমরা লিখব cos থিটা সমান সমান a ডট b ডিভাইডেড বাই ab। তাহলে থিটা সমান সমান হচ্ছে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab। তাহলে আমরা এখানে a ডট b কোথা থেকে বের করব? এই যে আমাদের ডট গুণনের যে সূত্র আছে সেই সূত্র থেকে a ডট b এর মান বের করব, a ভেক্টরের মান বের করব আমাদের ভেক্টরের মান নির্ণয় সূত্র থেকে, ঠিক একইভাবে b ভেক্টরের মান বের করব, করে এখানে মান বসিয়ে দিলে আমরা থিটার মানটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করতে পারি। তাহলে কোন গুণনের সাপেক্ষে এটা বের করছি আমরা? ডট গুণন বা স্কেলার গুণন। ক্লিয়ার? এখন দেখো একটা বিশেষ ব্যবস্থা, যদি আমার ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, লম্ব হলে কি হবে বলো দেখি?
আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানেই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এটা একটা বিশেষ ক্ষেত্র 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখো আমি যদি এখানে 90 ডিগ্রি মানটা বসিয়ে দেই তাহলে কি পাবো? আমার ডট গুণন মানে হচ্ছে AB cos থিটা, তাই তো? তাহলে AB cos থিটার আমি পেয়ে গেলাম যে আমার cos থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos কত ডিগ্রির মান, সরি cos 90 ডিগ্রির মান কত হয়? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে আমার পুরোটাই হয়ে যাবে 0, কারণ 0 সঙ্গে যাই গুণন করি না কেন 0 হবে। তাহলে কখন দুটো ভেক্টরের ডট গুণন শূন্য হচ্ছে? যখন থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। বুঝে গেছে? তাহলে আমরা এভাবে বলতে পারি দুটো ভেক্টরের ডট গুণন বা স্কেলার গুণন শূন্য হবে কখন? যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। কথাটা এভাবেও তোমাকে বলা হতে পারে, দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে আছে, তাহলে তাদের যে কোনো একটা মান হয়তো আমি দিলাম না, বললাম যে এই মানটা কত হবে। ক্লিয়ার? যেমন আমরা যেখানে ভেক্টরটা নিয়েছি আমি চাইলে এখানে একটা m দিয়ে দিলাম, mi। তাহলে a ভেক্টর ইকুয়াল টু 2j প্লাস 3j প্লাস 4k, b ভেক্টর ইকুয়াল টু mi প্লাস j প্লাস k। এখন তোমাকে বলা হলো এই m এর মানটা কত হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা আমাদের কি? প্রশ্নটা হচ্ছে এই যে mটা আছে ধ্রুবক রাশিটা, এর মান কত হলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো আমরা কি জানি দুটো ভেক্টরের যদি পরস্পর লম্ব হয় 90 ডিগ্রি হয় তাদের ডট গুণন কত? 0। তাহলে দেখো এই দুটো ভেক্টরের তাহলে ডট গুণন কত হতে হবে? 0 হতে হবে, তবেই তারা পরস্পর লম্ব হবে। তাহলে তুমি এক কাজ করে ফেলো, এদের ডট গুণন বের করে ফেলো। তাহলে ডট গুণন কেমন আসবে? আমরা অবশ্যই ডট গুণন বের করব এই সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে ডট গুণন পাচ্ছি আমরা 2m প্লাস 3 প্লাস 4। তাহলে এটা সমান সমান হতে হবে কত? 0, কারণ ডট গুণন 0 হলেই লম্ব হবে। তাহলে দেখো এখান থেকে আমরা m এর মান কত পাই? তাহলে 2m প্লাস 7 ইকুয়াল টু 0, তার মানে 2m ইকুয়াল টু -7 এবং m ইকুয়াল টু হচ্ছে -7/2। তাহলে আমরা বলতে পারি যে যদি m এর মান হয় -7/2 তাহলে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা যদি কোনো একটা মান অজানা দেয়া থাকে, সেটা i এর হোক, j এর হোক বা k এর হোক বা a ভেক্টরের কোনো উপাংশ হোক, যেটাই অজানা দেয়া থাক, তারা যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণন 0, এই থিওরিটা ব্যবহার করে আমরা তার মানটা বের করে নিতে পারি। আচ্ছা, এখন আসো তারা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে? দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার অর্থ কি? তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে না, অর্থাৎ 0 ডিগ্রি, তাই তো? তো দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো ঠিক আছে, আমরা এখানে বসিয়ে দেই 0 ডিগ্রি। তাহলে a ডট b সমান সমান পাচ্ছি আমরা ab cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারবো ab। তো দেখো ভেক্টর দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ডট গুণন বা স্কেলার গুণনের মান কত হবে? তাদের মানদ্বয়ের গুণফল, তাই না? ab বলতে বোঝাচ্ছে a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। তাহলে দুটো ভেক্টরের মানের গুণফলটাই হচ্ছে তাদের ডট গুণন। এটা কখন হয়? যদি তারা পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা, বলতে পারবা আর একটা কখন কোন ব্যবস্থায় থিটা ইকুয়াল টু 0 হয়? এটা কখন হওয়া সম্ভব? সমান্তরাল হলে 0 হয়, আর কেমন হলে 0 হবে? হ্যাঁ, দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যেমন অনেক সময় হয় না আমরা সবাই মিলে একটা রশি ধরে একই দিকে টানছি, এক্ষেত্রে এখন আমরা দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে বা আমরা যদি কোনো বস্তুকে দেখো যে একই দিকে সবাই মিলে টানি, তাহলে কি হবে? একই দিকে যেহেতু টানছি তার মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। ঠিক তেমনি দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর এই দিকে, বা এর উপরে আরেকটা ভেক্টর লিখছি, ঠিক আছে? তো দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবুও তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তখন আমরা একই কথা বলতে পারবো যে a ডট b মানে হচ্ছে তাদের ভেক্টরের মানদ্বয়ের গুণফলের সমান, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যদি বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ
তুমি একদিকে রশি দিয়ে টানছো, ঠিক আরেক দিকে আরেকজন রশি দিয়ে টানছে। এরকম যদি হয়, একজন এদিকে ক্রিয়া করছে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা তখন কি লিখবো? cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। ঠিক আছে? তাহলে মাইনাস যদি হয় তাহলে এখানে আমরা লিখবো মাইনাস AB। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা A ডট B এর মানটাও বের করতে পারি। আচ্ছা, এখন দেখো, তোমরা হয়তো অনেকেই এর আগে শিখে আসছো লম্ব অভিক্ষেপ বলে একটা শব্দ আছে। কি শব্দ? লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ জিনিসটা কি? এটার জন্য আমাদেরকে একটু ডিটেলসে যেতে হবে। দেখো যে আমরা অনেক সময় এভাবে কোণ অঙ্কন করি, তাই তো? ধরো এটা A ভেক্টর আর এটা হচ্ছে আমাদের B ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা। তাহলে আমরা A ডট B এর মাধ্যমে থিটা বের করা শিখে নিলাম একটু আগেই। এখন যদি এমন হয় আমি এই B ভেক্টর থেকে A ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে কি হবে? এই অংশটুকুকে বলবো, অর্থাৎ এটাকে যদি আমি 0 বলি, 0 থেকে এইখানে যদি আমি এটাকে D বলি, এই OD অংশটুকু হচ্ছে A ভেক্টরের উপর, যেহেতু এটা এর উপরে হয়েছে, A ভেক্টরের উপর কার লম্ব অভিক্ষেপ? B ভেক্টরের। যেহেতু B ভেক্টরের শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, তাই B ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপর? A এর উপর। সেটা কিভাবে নির্ণয় করা যায় দেখো। এটাকে যদি এখন আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এই ছোট্ট অংশটুকু ধরো, এটা আমি OD, এটার নাম দিলাম E। তাহলে ODE ত্রিভুজটার জন্য আমি কি লিখতে পারবো? থিটা আছে এখানে, cos থিটা কত? cos থিটা সমান সমান কি লিখি আমরা? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই যদি অতিভুজ হয়, তাহলে দেখো তো এখানে ভূমি কোনটা? এখানে ভূমি হচ্ছে অবশ্যই OD এবং অতিভুজ হচ্ছে OE, তাই তো? তার মানে OD বাই OE। ODটা কি? ODটা হচ্ছে কতটুকু লম্ব অভিক্ষেপ হয়েছে সেটা, আর OEটা কি? OEটা হচ্ছে B ভেক্টর, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি OD বাই B ভেক্টর। এখানে ভেক্টর দিব না, এই কারণে দিব না যে এটা আমাদের ক্যালকুলেশন হচ্ছে, মান হচ্ছে ডিগ্রি। তাহলে এই জন্য এখানে আমরা ভেক্টর চিহ্নটা ব্যবহার করব না, শুধু বলবো যে ও ভেক্টরের মান যেটা সেটা। তাহলে দেখো আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে B cos থিটা সমান সমান পেলাম OD। ক্লিয়ার? তাহলে B cos থিটা সমান সমান হচ্ছে আমার OD। এই ODটা কি নির্দেশ করছে? A এর উপর B এর লম্ব অভিক্ষেপটা কত। তাহলে দেখো B cos থিটা আমার কোথায় আছে? আমার A ডট B এর যে সূত্র আছে, এখানে এই যে B cos থিটা অংশটুকু আছে। তাহলে আমি এবার ছবি অঙ্কন করে এটা আমরা জাস্ট শেখার জন্য দেখলাম, আমরা সরাসরি A ডট B থেকে এটা বের করতে পারি, তাই না? তাহলে আমরা বলতে পারি, দেখো A বরাবর, অর্থাৎ A ভেক্টর বরাবর B ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেটা কত? যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, অর্থাৎ B cos থিটা। দেখো যার লম্ব অভিক্ষেপ ছিল B, তারই cos থিটা পাওয়া গেছে। তাহলে আমরা বলবো যার লম্ব অভিক্ষেপ, অর্থাৎ B এর লম্ব অভিক্ষেপ, তাহলে B cos থিটা। তাহলে এখান থেকে যদি B cos থিটা রাখি, তাহলে কি হবে? A ডট B ডিভাইডেড বাই A। এটা এদিকে পার করে দিব, তাহলে A ডট B ডিভাইডেড বাই A ভেক্টরের মান। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা A বরাবর B ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে পারি। ঠিক উল্টাটাও করা যায়। আমি যদি ধরি যে এখান থেকে আমি লম্ব অভিক্ষেপ বের করব, অর্থাৎ A ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করব B ভেক্টরের উপর, তাহলে সেম প্রসেস হবে। তখন কি বলবো? যেহেতু B বরাবর করব, এবার B বরাবর A ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে সেটা কত হবে? যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, তার মানে A cos থিটা সমান সমান কত হবে?
তাহলে এই সূত্র থেকে তুমি চিন্তা করো a cos থিটাটা রেখে দিবা, তাহলে এদিকে কোনটা পার হয়ে আসবে, শুধুমাত্র b ভেক্টরের মানটা, তাই তো? তাহলে a ডট b ডিভাইডেড বাই b ভেক্টরের মান। তাহলে এভাবে আমরা লম্ব বিক্ষেপ বের করতে পারি। যদি আমাদের কোণ দেয়া থাকে তাহলে তো খুবই সুবিধা, b cos থিটার মান বের করলেই হয়ে যাবে। যদি কোণ দেয়া না থাকে, দুটো ভেক্টর দেয়া থাকে এবং আমাদেরকে বলে যে এদের লম্ব বিক্ষেপ বের করো, a বরাবর b এর লম্ব বিক্ষেপ অথবা b বরাবর a এর লম্ব বিক্ষেপ, তখন কি করব, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা সমান সমান a ডট b ডিভাইডেড বাই যার উপর, অর্থাৎ যেমন a বরাবর ছিল তাই a এর মান দ্বারা ভাগ করেছি, b বরাবর ছিল তাই b এর মান দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা করতে পারি। তাহলে ডট গুণটা কিভাবে করবা? আমাদের যে ডট গুণের সূত্র ছিল ax প্লাস ax ইন্টু bx প্লাস ay ইন্টু by প্লাস az ইন্টু bz, ক্লিয়ার? তাহলে এভাবে আমরা ডট গুণনের সাপেক্ষে কি কি নির্ণয় করতে পারছি? ডট গুণনের সাপেক্ষে নির্ণয় করতে পারছি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাই না? আবার দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একজনের উপর আরেকজনের লম্ব বিক্ষেপ কত, সেটাও আমরা ডট গুণনের সাপেক্ষে নির্ণয় করতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের ডট গুণন। এবার আসো ক্রস গুণন। আমরা দেখেছিলাম যে ভেক্টরকে দুভাবে গুণন করা যায়, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন, তাই তো? আচ্ছা, ক্রস গুণনের ক্ষেত্রেও আমাদের দেখো দুটো ভেক্টর অবশ্যই লাগবে, কারণ দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা গুণন শিখছি, তাই না? তাহলে ধরো a একটা ভেক্টর b একটা ভেক্টর যেটা আমরা ধরে নিয়েছি, তাদের ক্রস গুণন করব। ক্রস গুণন কিভাবে প্রকাশ করা হয়? দুটো মাঝখানে ক্রস দিয়ে। তাহলে a ক্রস b সমান, আমরা যদি লিখতে চাই তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে দুটো ভেক্টর যখন আমি ক্রস গুণন করি, যেমন এই দুটোকে যদি আমি ভেক্টর ধরি, এটা হচ্ছে আমার a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, ক্লিয়ার সাংকেতিকভাবে। তাহলে তাদের ক্রস গুণন করার জন্য আমাকে নির্ণায়ক করতে হবে একটা 3x3, অর্থাৎ তিনটি কলাম এবং তিনটি সারি বিশিষ্ট একটি নির্ণায়ক করতে হবে, অর্থাৎ একটা বর্গ নির্ণায়ক করতে হবে। সেটা কি কি দেখো, প্রথম সারি যেটা হবে সেটা হচ্ছে আমাদের একক ভেক্টরগুলো, সেগুলো কি কি? দুটো ভেক্টরের ক্ষেত্রে i j k, এরা হচ্ছে একক ভেক্টর। দ্বিতীয়ত লক্ষ্য রাখতে হবে আমি কার সঙ্গে কাকে ক্রস গুণন করছি, a এর সঙ্গে b কে ক্রস গুণন করছি, তাই তো? তাই প্রথমে যেটা আছে সেটা হবে দ্বিতীয় সারি। তাহলে প্রথম সারি কি হচ্ছে? একক ভেক্টরগুলো i j k। দ্বিতীয় সারি যেটা, সেটা কি হবে? প্রথমে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের উপাংশগুলো, এবং i এর নিচে i এর উপাংশ বসবে, তাহলে ax বসবে i এর নিচে, ay বসবে j এর নিচে এবং az বসবে k এর নিচে, ঠিক আছে? এরপর b ভেক্টরের উপাংশগুলো বসাবো ঠিক একই ভাবে, i এর নিচে i এর উপাংশ, j এর নিচে j এর উপাংশ এবং k এর নিচে k এর উপাংশ। এখন এটাকে নির্ণয় করলেই আমাদের ক্রস গুণনের মানটা বের হয়ে আসবে, ক্লিয়ার? তাহলে কি দেখো, ক্রস গুণন নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই নির্ণায়কের সাহায্য লাগবে। সো নির্ণায়কটা আমাদের ভালো করে শিখতে হবে। নির্ণয় করার নিয়মটা কি? তো দেখো, এখানে আমরা একটা ম্যাথ নিয়েছিলাম, a এবং b ভেক্টর নিয়েছিলাম, সেটার ক্ষেত্রে আমরা একটু দেখব নির্ণয় করলে কত মান আসে। তাহলে আমরা যে ভেক্টরটা নিয়েছিলাম a ভেক্টর এবং b ভেক্টর, সেগুলোর মান এখানে বসিয়ে দাও, দিলে কেমন পাবা? i j k আমাদের ঠিক থাকবে, কারণ এটার কোনো চেঞ্জ হবে না, এগুলো একক ভেক্টর। তাহলে ax ay এবং az এর মান বসাও। তাহলে ax এর মান হচ্ছে 2, ay এর মান হচ্ছে 3 এবং az এর মান হচ্ছে 4। এবার b ভেক্টরের মানগুলো বসাও। তাহলে bx এর মান হচ্ছে 1, by এর মান হচ্ছে 1, bz এর মানও আমরা 1 ধরেছি। এখন এটাকে নির্ণায়ক করতে হবে, ঠিক আছে? নির্ণয় করব কিভাবে? আমরা নির্ণায়কের সূত্র জানি যে নির্ণয় করতে গেলে আমাদেরকে যে কোনো একটা কলম বা একটা সারির প্রত্যেকটা উপাংশকে একবার করে নিতে হয়, তাই না? যেগুলো অনুরাশি বলি আমরা। তাহলে i কে নাও, i কে যদি আমি ফিক্সড রাখি তাহলে i এর কলাম এবং সারি বাদ যাবে, তাহলে থাকলো কে 3 4 1 1। তাহলে 3 এর সঙ্গে 1 গুণন করলে হয় 3, 4 এর সঙ্গে 1 গুণন করলে হয় 4 এবং দুটো মাঝখানে মাইনাস। তাহলে এটার সঙ্গে এটা গুণন করব মাইনাস, এটার সঙ্গে এটা গুণন করব, ঠিক একই ভাবে। এবং জে নিব, জে নিলে জে এর কলাম সারি বাদ যায়। এক্ষেত্রে অনেকেই মাইনাস নেয়, অনেকেই প্লাস নেয়, তো আমরা মাইনাস নিয়ে করব মাইনাস জে, অর্থাৎ প্রথমটা প্লাস, i এর জন্য প্লাস, জে এর জন্য মাইনাস, কে এর জন্য আবার প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস জে যদি নেই
তাহলে যেটা বাদ দিলে কি থাকছে 2 ইন্টু 4, তো 2 মাইনাস 4 থাকছে আমাদের। তারপর প্লাস কে এর জন্য নাও, কে এর কলাম সারি বাদ দিয়ে থাকলে আমরা থাকছে 2 3 1 1, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 3 আসবে। তাহলে এটা যোগ বিয়োগ করে দেখো কত আসে। তাহলে এটাকে যোগ বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের মাইনাস আই, এটা হবে মাইনাস জে প্লাস 2j, আর এটা হবে মাইনাস কে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস গুণনের ফলে যে রেজাল্ট, সেই রেজাল্টটা ক্রস গুণনের মান বলবো না, কারণ এটা কিন্তু মান না। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রস গুণনের ফলে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা। তাহলে দেখো এটা কি আসলো, এটা একটা ভেক্টর আসলো, তাই না? ক্রস গুণন করে আমরা একটা ভেক্টরকে রেজাল্ট হিসেবে পেলাম। তো যখন আমরা ক্রস গুণন করে যেহেতু একটা ভেক্টরকে রেজাল্ট হিসেবে পেলাম, তাই এই ক্রস গুণনের আমরা আরেকটা নাম বলতে পারি ক্রস গুণন বা ভেক্টর গুণন। ঠিক যেমন এর আগেরটা ছিল ডট গুণন করলে মান পেতাম, অর্থাৎ স্কেলার রাশি আমরা পেতাম, যার কারণে তার নাম ছিল স্কেলার গুণন। ঠিক একইভাবে ক্রস গুণন করে যেহেতু আমরা একটা ভেক্টর পাচ্ছি, তাই এর নাম হচ্ছে কি ভেক্টর গুণন। ঠিক আছে? তাহলে ভেক্টর গুণন বলতে আমরা বুঝতেছি কোন ভেক্টর, কোন গুণনটাকে, ক্রস গুণন। আর স্কেলার গুণন বলতে বুঝবো ডট গুণনকে। আচ্ছা, এখন দেখো আমরা যে রেজাল্টটা পেলাম এটা কিন্তু ভেক্টর, ক্রস গুণনের মান না। এখন তোমাকে যদি বলা হয় যে a ক্রস b এর মান কত, a ক্রস b এর মান কত, তাহলে কি করতে হবে? সবার প্রথমে আমাকে a ক্রস b টা বের করে নিতে হবে। আমি যে a ক্রস b টা বের করে নিব, তার মান নির্ণয় করব। তার মান কিভাবে নির্ণয় করে? আমরা যে কোনো ভেক্টরের মান নির্ণয়ের জন্য জানি যে ওখানে মডুলাস দিলেই হয়ে যায়। তাহলে a ক্রস b এর উপর যদি আমরা মডুলাস চাপাই দিই তাহলে হবে। তাহলে তার মান নির্ণয় সূত্র কি? রুট ওভার i এ যেটা সহগ আছে তার স্কয়ার, এখানে কত আছে -1, তাহলে -1 এর উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস k সহগের উপর স্কয়ার, তাহলে কত হবে 1 + 4 + 1, তার মানে √6। তাহলে এভাবে আমরা ক্রস গুণনের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে ক্রস গুণনের মান নির্ণয় করতে বললে আগে ক্রস গুণনটা করতে হবে, তারপর সেই ভেক্টরটার মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক যেভাবে আমরা ডট গুণনের কিছু ব্যবহার দেখেছিলাম, অর্থাৎ ডট গুণনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি, যেমন দুটো ভেক্টর লম্ব হলে কি হয়, বা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তারপর লম্ব বিক্ষেপ নির্ণয় করেছি। এখন আমরা ক্রস গুণনের ক্ষেত্রে কিছু প্রয়োগ দেখব। তো আমরা যেহেতু ক্রস গুণনের ক্ষেত্রে জানি যে রেজাল্টটা কি হবে, অলওয়েজ একটা ভেক্টর হবে, তাই না? ক্রস গুণন করে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা একটা ভেক্টর হয়। তাই a ক্রস b সমান সমান আমরা লিখতে পারি a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান ইনটু sin থিটা। sin থিটা ওখানে কি ছিল? cos থিটা, এখানে আসলো sin থিটা। তবে দেখো আমি যদি শুধু sin থিটা রেখে দেই এবং a এবং b গুণ করে রেখে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের এটা কিন্তু একটা স্কেলার রাশি হচ্ছে, কারণ এখানে কোথাও ভেক্টর নেই। তাই এখানে আমাদের একটা ভেক্টর নিয়ে আসতে হবে। সেই ভেক্টরটা আমরা এখানে ব্যবহার করব ইটা। ক্লিয়ার? ইটা ভেক্টর। এই ইটা ভেক্টরটা কি? এই ইটাকে বলছি আমরা a এবং b, এই দুটো ভেক্টর আছে না, এদের উপরে, যেমন ধরো যে এটা a, এটা হচ্ছে b, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এদের উপরে লম্ব, অর্থাৎ a এর সঙ্গেও লম্ব, b এর সঙ্গেও লম্ব, এরকম একটা ভেক্টরের একক ভেক্টর। ক্লিয়ার? অর্থাৎ আমরা যে ক্রস গুণনটা করলাম না একটু আগেই, ক্রস গুণন করে একটা রেজাল্ট পেয়েছিলাম a ক্রস b প্লাস 2j মাইনাস k, এই ভেক্টরটা একক ভেক্টর হচ্ছে ইটা। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটি একক ভেক্টর। একে অনেক সময় আমরা বলি আয়ত একক ভেক্টর, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকি লম্ব একক ভেক্টর। কারণ কি? এটা হচ্ছে a এবং b এর উপরে লম্ব। ঠিক আছে? তাহলে a ভেক্টর এবং b ভেক্টর যদি হয় তাদের উপরে লম্ব ভেক্টর হচ্ছে কোনটা? ক্রস গুণন করে যেটা পেলাম সেটা। সেই লম্ব ভেক্টরটার একক ভেক্টর হচ্ছে ইটা। ক্লিয়ার? তাহলে ইটার মান যদি তোমাকে নির্ণয় করতে বলে যে ইটাটা কিভাবে বের করব, তাহলে দেখো ইটার মান তো 1 আমরা জানি, কিন্তু ইটা ইকুয়াল টু কত হবে? ইটা ইকুয়াল টু হবে, যেহেতু a ক্রস b
এই ভেক্টরটারই সে একক ভেক্টর, তাহলে এই a ক্রস b এর সঙ্গে কি করতে হবে, এর মান দ্বারা একে ভাগ করতে হবে। কারণ আমরা জানি একক ভেক্টর মানেই হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করাটাই। তাহলে এটা সমান সমান পাচ্ছি কি, এই a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা ইটাটা বের করতে পারি। এর নাম কি, লম্ব একক ভেক্টর অথবা আয়ত একক ভেক্টর। তাহলে আমরা যে ভেক্টরটা একটাকে বের করলাম a ক্রস b, তার মানও বের করে রেখেছিলাম √6। তাহলে সেখান থেকে যদি আমি ইটা বের করতে চাই, ইটা সমান সমান কত পাবো, -i + 2j - k ডিভাইডেড বাই √6। তারপর আমরা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এভাবে আমরা ইটাটা নির্ণয় করতে পারি। এবারে আসো, আমরা যে নতুন সূত্রটা লিখলাম a ক্রস b এর জন্য, ইটা a b sin থিটা। আচ্ছা, থিটাটা কি এখানে একটু আগে যেমন cos থিটার ক্ষেত্রে ছিল, এখানেও একই, a এবং b এর মধ্যবর্তী কোণ, এটাকে বলছি আমরা থিটা। ঠিক আছে? তো যেহেতু এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা চাইলে এই সূত্র দিয়েও থিটা বের করতে পারি, কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে থিটা বের করব না। এর কারণ হচ্ছে a ক্রস b করলে একটা ভেক্টর পাওয়া যায়, এটাও একটা ভেক্টর, সো এখানে ভেক্টর থাকবে, ভেক্টর থেকে কোণ নির্ণয় করা খুব জটিল। তো মধ্যবর্তী কোণ বললেই আমরা অলওয়েজ ডট গুণনটা করব। ঠিক আছে? ডট গুণন করলে আমাদের সুবিধা হয়। তাহলে এই সূত্রের সাপেক্ষেও আমরা চাইলে কোণ নির্ণয় করতে পারি, কিন্তু সেটা অনেক কঠিন হবে। আচ্ছা, কিন্তু দেখো একটা বিশেষ ক্ষেত্র, যদি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা কি জানি, মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা এটা দেখেছি। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাদের ক্রস গুণন কত হবে, a ক্রস b সমান সমান ইটা ab sin 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয়, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে ইটা ab ইন্টু 0, তার মানে পুরোটাই হবে 0। ঠিক ওখানে যেমন ক্রস গুণনের ক্ষেত্রে, ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো ভেক্টর লম্ব হলে মধ্যবর্তী কোণ 0 হয়, ঠিক তেমনি দুটো ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন হচ্ছে 0। বুঝতে পারছো? তাহলে এই দুটাকে আমরা ম্যাথ করার সময় থিওরি হিসেবে ব্যবহার করতে পারি, যে a ডট b = 0 হয় যদি তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, থিটা হয় 90 ডিগ্রি। আর a ক্রস b = 0 হবে কখন, যদি তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তা দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণ হতে হবে 0। দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণ হতে হবে 0। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভেক্টরের গুণন। তাহলে ভেক্টরের গুণন আমরা দেখলাম দুভাবে করা যায়, ডট গুণন অথবা ক্রস গুণন। ডট গুণনের কারণে যেহেতু আমরা রেজাল্টটা পাচ্ছি একটা মান, অর্থাৎ স্কেলার রাশি, তাই তার আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। এবং ক্রস গুণন করলে যেহেতু আমরা একটা ভেক্টরকে ফিরে পাই, তাই এটার নাম হচ্ছে ভেক্টর গুণন। তো আশা করি তোমাদের যতটুকু বললাম বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবা, এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই তোমরা দেখতে পারো। তো ততদিন বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।